আজকের গল্প সংসারের চাল। দিদিভাই, তোমাকে যে বললাম আমি রাতের রান্নাটা করব, তুমি তো জানো মা আমার হাতের পরোটা খেতে ভালোবাসেন। কে তোমাকে বলল রুটি করতে? কেন রে ছুটকি, আমি কি তাহলে খারাপ রান্না করি তুই বলতে চাইছিস? এতদিন যখন তুই এই বাড়িতে আসিসনি, তখন কি মা আমার হাতের রান্না খেত না? মুখার্জি বাড়িতে এই দুই জায়ের হয়েছে এক রোজকার ঝামেলা। দুই জায়ের মধ্যে এটা সেটা নিয়ে কুটুর কাটুর লেগেই আছে। ওদের স্বামীরা অবশ্য সংসারে এসব মেয়েলি ঝামেলা নিজেদেরকে জড়ায় না, যতটা পারে এড়িয়ে চলে। তারা তাদের মতো সারাক্ষণ ব্যবসা পাতি নিয়েই ব্যস্ত। মিতা এই বাড়ির বড় বউ, 15 বছর ধরে এই মুখার্জি বাড়িতে সংসার করছে। স্বামী, সন্তান, শাশুড়ি মা, দেওরকে নিয়ে বেশ ভালোভাবেই গুছিয়ে সংসার করছিল এত বছর। কিন্তু 8 মাস হলো এখন দেওর বিয়ে করেছে। ছোট যা বুবুনকে মিতা ওর নিজের বোনের মতোই ভালোবাসে, স্নেহও করে। বুবুনও মিতাকে বড় দিদির মতোই সম্মান করত। মিতার হাতে হাতে সংসারের কাজে এগিয়ে দিত। দুজনকে একসাথে বাজারে যাওয়া, শাড়ি কেনা, সিনেমা দেখতে যাওয়া, গল্প গুজব লেগেই থাকতো। কিন্তু ইদানিং মিতা ওর ছোট যা বুবুনের মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করছে। বুবুন যেন সংসারের সব ব্যাপারেই ওকে টেক্কা দিতে চায়। যদিও দুই যা সংসারের সব কাজ করার ব্যাপারে বেশ মনোযোগী, তবুও বেশ কিছুদিন হলো বুবুন যেন একটু বেশি সব ব্যাপারে সচেতন হয়ে উঠেছে। কে কী খাবে সকালের জলখাবারে, এমনকি কে কোন জামা কাপড় পরবে বাড়িতে, সব বুবুনই ঠিক করে দিচ্ছে। বিশেষ করে ও ওর শাশুড়ি মা বাসবী দেবীর প্রতি খুবই খেয়াল রাখতে শুরু করেছে। বাসবী দেবী কিন্তু তার এই দুই বউ আর সংসার নিয়ে বেশ খুশি। সারাক্ষণ শাড়ির আঁচলে তার আলমারির চাবিখানা বেঁধে সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছেন। মাঝে মাঝে আলমারিখানা সেই চাবি দিয়ে খুলে দেখছেন, কিন্তু বাড়িতে আর কারো সুযোগ নেই তার আলমারির ভেতরে কি আছে। বাসবী দেবীকে বাড়িতে কোনো কাজই করতে হয় না, করতে হয় না বলে ভুল, বৌমারা তাকে কোনো কাজ করতে দেয় না, উল্টে তার যত্ন করতে বৌমারা সদাই ব্যস্ত। মিতা একটু অভিযোগের সুরে আজও শাশুড়ি মায়ের কাছে গিয়ে ভুবনের এই পরিবর্তনের কথা জানায়। শাশুড়িমা মিতাকে বুঝিয়ে বলেন ছোট বৌমার নাকি বুদ্ধিশুদ্ধি কম, তাই এরকম করছে। সংসারে নিজের জায়গাটা বুঝে নিতে চাইছে, তাই উনি মিতাকেও সংসারে নিজের জায়গাটা শক্ত করে ধরে রাখতে বলেন। তা না হলে এই সংসারে ভুবনেরই আধিপত্য জমে উঠবে। মিতাও ওর শাশুড়ি মায়ের কথা মতো সংসারে নিজের আধিপত্য বজায় রাখতে চায়। আর তাতেই শুরু হয় আরও অশান্তি, ঝামেলা। এমনকি এদের দুই জায়ের মধ্যে ঝগড়া অশান্তি এমন এক জায়গায় পৌঁছেছে যে কেউ কারোর মুখ দর্শন পর্যন্ত করতে চায় না। ওদের মধুর সম্পর্কের সমীকরণটা যেন ধীরে ধীরে জটিল হয়ে চলেছে। অথচ সংসারে কোনো কাজে ওদের দুই বইয়ের ত্রুটি নেই। দুজনেই শাশুড়ির মন জয় করার জন্য সবসময় তৈরি। এমনকি এখন মিতা আর ভুবনের মানসিকতা এমন হয়েছে যে ওদের মধ্যে যে বেশি শাশুড়ি মায়ের মন জুগিয়ে চলতে পারবে তাকেই হয়তো শাশুড়ি মা সম্পত্তির বেশিরভাগ অংশ লিখে দেবেন। অবশেষে একদিন এই সমস্যার অবসান ঘটে। বাসবী দেবী হঠাৎই বাথরুমে পা পিছলে পড়ে গিয়ে কোমর ভেঙে বিছানায় শয্যাশায়ী হন। তার দুই বউ তার সেবা যত্নের কোনো ত্রুটি রাখেননি, কিন্তু তিনি বিছানায় শয্যাশায়ী হওয়ার 6 মাসের মধ্যেই হার্ট অ্যাটাকে প্রাণ ত্যাগ করলেন। মিতা আর ভুবনের মধ্যে কেউ আর শাশুড়ি মায়ের রাখা সম্পত্তির কেউ কারোর চেয়ে বেশি অংশ পেল না। দুই ছেলের মধ্যে সম্পত্তির সমান ভাগ হয়েছে। এরই মধ্যে জানা যায় ভুবন মা হতে চলেছে। মিতা আর ভুবনের মধ্যে আর আগের মতো রেষারেষি নেই, নেই কোনো অশান্তি। ওরা একেবারে শান্ত হয়ে গেছে। ইদানিং দুই ভাইও খুব অবাক হয় ওদের স্ত্রীদের আচরণ দেখে। পোয়াতি ভুবনকে কোনো কাজ করতে দেয় না মিতা, যে কোনো কাজেই এগিয়ে আসে ওকে সাহায্য করতে। সেদিন শাশুড়ি মায়ের আলমারি খুলে দেখার সময় মিতা কাপড়ের ভাঁজে একটা চিঠি পায়। মিতা চিঠিটাতে চোখ বুলিয়ে দেখে চিঠির হাতের লেখাটা খুব চেনা, যেন কোনো বাচ্চার হাতের লেখা। তারপর চিঠিটা পড়ে ওর চক্ষু তো চড়ক গাছ। চিঠিতে লেখা, শোনো বৌমারা, প্রথমেই বলি আমায় ক্ষমা করো। তোমাদের দুই জায়ের মধ্যে আমি ইচ্ছে করেই এতদিন অশান্তি বাঁধিয়ে রেখেছিলাম।
বড় বউকে বলেছি সে যেন সংসারের হাল না ছাড়ে, আবার আর একদিকে ছোটো বৌমাকে বলেছি যে আমায় বৃদ্ধ বয়সে দেখবে তাকে একটু বেশি সম্পত্তি দিয়ে যাব। আসলে আমার তো সেরকম কিছুই ছিল না, তোমাদেরকে মিছেই গল্প করেছিলাম আমার অনেক বাসনপত্র গয়না আলমারিতে রাখা আছে। আমি জানি তোমরাও সেই লোভেই শেষ বয়সেও আমার এত যত্ন করেছো। আসলে আমার এই বাড়িটা ছাড়া আর কিছুই নেই গো। তোমাদের দুই জায়ের মধ্যে যদি বেশি ভাব জমে ওঠে তাহলে তো তোমরা আমার চালাকি ধরে ফেলতে, এমনকি দুজনে মতলব এঁটে আমাকে বৃদ্ধাশ্রমেও তো পাঠিয়ে দিতে পারতে। তাই খুব ভয় হতো গো মায়েরা, আর তাতেই আমি দিনের পর দিন মিথ্যে কথা বলে তোমাদেরকে আলাদা করে রেখেছিলাম। আসলে এ হলো সংসারের কূটনীতি। এই কূটনীতির খাতায় আমিও নাম লিখিয়েছিলাম গো। ক্ষমা করো আমায় তোমরা। আমি চলে গেলে এই চিঠিটা যদি কোনোদিন তোমরা হাতে পাও তাহলে আমায় ক্ষমা করে দিও, আর নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ মিটিয়ে নিও মায়েরা। আর এই চিঠিটা আমি দাদুভাইকে দিয়ে লিখিয়েছি। ভালো থেকো আমার লক্ষ্মী বৌমারা, আর এই পরিবারটাকে আগলে রেখো। মিতা ভালো করে লক্ষ্য করে দেখল সত্যি এটা ওর ছেলের হাতের লেখা। মিতা তড়িঘড়ি চিঠিটা নিয়ে বুবুনকে গিয়ে পড়ায়। চিঠিটা পড়ে বুবুনেরও মাথায় বাজ ভেঙে পড়ে। ও ভাবে এও কি সম্ভব? সত্যি এতদিনে একটা জটিল সমস্যার সমাধান হলো। না হলে হয়তো ওদের মধুর সম্পর্কগুলো আরও তিক্ত হয়ে উঠত, আরও জটিল থেকে জটিলতর হয়ে উঠত। বুবুন ওর শাশুড়ি মায়ের উদ্দেশ্যে বলে ওঠে, আমরা দুই যা তোমাকে এমনিতেই ভালোবেসে সেবা যত্ন করতাম, তার জন্য এগুলোর প্রয়োজন ছিল না মা। তবে জানি না মা, আমাদেরও মতিভ্রম হয়েছিল কি না, না হলে কি আর গয়নার লোভে পড়তাম। তা যা করেছ ভালোই করেছ। তবে এইবার তুমি এই কূটনীতির খেলায় আমাদের হারিয়ে চলে যেতে পেরেছ। ভগবানের কাছে প্রার্থনা করি তুমি আমার মেয়ে হয়ে আবার আমার কোলে ফিরে এসো। তখন আমরা দু যা মিলে তোমাকে এই সাংসারিক কূটনীতিতে হারাবো, তবে ঝগড়া অশান্তি দিয়ে নয়, ভালোবাসা দিয়ে। কথাটা শেষ করেই বুবুন ওর বড় যাকে জড়িয়ে কাঁদতে শুরু করে। মিতারও চোখ দুটো জলে ভিজে যায়, আর ভাবতে থাকে ওরাও কি পারবে ওদের শাশুড়ি মায়ের মতো এরকম সাংসারিক কূটনীতি নিয়ে চলতে। গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে।